Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা হার্ট অফ ডার্কনেস এই উপন্যাসটার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই প্রশ্নটা হলো গাইস যে ইম্পেরিয়ালিজম কি কিভাবে জোসেফ কনরেড এই ট্রিটমেন্টটা করেছেন। দ্যাট মিন্স how does Joseph Conrad treat the theme of imperialism in the novel Heart of Darkness? এক কথায় বলা যেতে পারে যে ট্রিটমেন্ট অফ দ্য থিম অফ ইম্পেরিয়ালিজম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কিছু কথা বলে নিই। জোসেফ কনরেডের লাইফ ডিউরেশন হচ্ছে 1857 টু 1924, অর্থাৎ 1857 সাল থেকে 1924 সাল পর্যন্ত। এবং হার্ট অফ ডার্কনেস এই নভেলটা ফার্স্ট পাবলিশ করা হয় 1899-এ। তুমি বলতে পারো যে 1899 বলতে এটা ভিক্টোরিয়ান, বাট ইট ইজ 20th সেঞ্চুরি নভেলের মধ্যে এটাকে কনসিডার করা হয়ে থাকে। দ্যাট মিনস দ্য ভেরি লাস্ট ইয়ার অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে। তো এখানে গাইস যে হার্ট অফ ডার্কনেস, এই হার্ট অফ ডার্কনেস বলতে আমরা কি বুঝি? যদি সোজা সাপটা মিনিং করি তাহলে কি হয় দেখো, হার্ট মানে হচ্ছে সেন্টার, আর ডার্কনেস মানে কি অন্ধকার। তো হার্ট অফ ডার্কনেস বলতে কি অন্ধকারের হৃদয়। এই অন্ধকারের হৃদয় বলতে আসলে এখানে সিম্বলিক্যালি ইম্পেরিয়ালিজমকে রিফ্লেক্ট করেছেন। তো এখানে যদি তোমরা এইভাবে একটা সুন্দর ভূমিকা লিখো যে হার্ট অফ ডার্কনেস এই নভেলটা লেখা হয়েছে জোসেফ কনরেডের দ্বারা, লাইফ ডিউরেশনটা দিবে। আর এই নভেলটা প্রথম পাবলিশ করা হয় 1899 সালে। এই নভেলের মাধ্যমে জোসেফ কনরেড অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট রাইটার হিসেবে প্রমাণিত হয়েছেন, এবং এই নভেলটাতে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইম্পেরিয়ালিজমকে ট্রিট করেছেন। এই গেল ইন্ট্রোডাকশন। এই নোটটাকে কালেক্ট করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে নোটটা তোমরা কালেক্ট করতে পারবে। ওকে, তো এবার আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যাই যে আসলে কিভাবে তিনি ট্রিটমেন্টটা করেছেন। পয়েন্ট আউট করে আমরা এটাকে ডিসকাস করব। যথারীতি আমরা কোনো প্রশ্ন আলোচনা করলে সেটার পয়েন্ট আউট করে থাকি, এবং এই কোয়েশ্চেনটাও পয়েন্ট আউট করে খুব চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে ইনশাআল্লাহ। সো লেটস বিগিন। তো ফার্স্ট পয়েন্ট গাইস, রেফারেন্স অফ রোমান ইম্পেরিয়ালিজম। অর্থাৎ এই উপন্যাসের শুরুতে কি দেখানো হয়েছে যে নেলি একটা বোর্ড, সেই বোর্ডে চড়ে যাত্রীরা কি ট্যামস রিভার পাড়ি দিচ্ছে। আর ওই ট্যামস রিভার পাড়ি দেওয়ার সময় একজন আননোন ন্যারেটর এই গল্পটা শুরু করছে। কিন্তু এই গল্পের যে পরবর্তী ন্যারেটর যেটা হবে সেটা হচ্ছে মার্লো। এই মার্লো কিন্তু মানে পানির দিকে তাকিয়ে রোমান ইম্পেরিয়ালিজমের রেফারেন্স দিচ্ছে এবং বলছে যে এই ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন একদিন কি ছিল, হার্ট অফ ডার্কনেস ছিল। কারণ কি, সেই সময়তে রোমানরা গ্রেট ব্রিটেনকে ব্যাপক ব্রুটালিটির সাথে শাসন করেছিল, সেই রেফারেন্স দিচ্ছে। আর এই রেফারেন্সের লিঙ্কটা টানছে হচ্ছে এই সেই কঙ্গো রিভারের দিকে, বা আফ্রিকান যে হার্ট যে কান্ট্রিটাকে বলা হয় কঙ্গো, সেই দেশটাকে। যে সময় বেলজিয়াম কোম্পানি আইভরি ট্রেডিং বিজনেস করতো। আর সেই সময় বেলজিয়ামের যে রাজা ছিল তার নাম ছিল হচ্ছে লিওপোল্ড সেকেন্ড, LEOPOLD, লিওপোল্ড সেকেন্ড। তার রেফারেন্স দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে এই রোমান ইম্পেরিয়ালিজমের রেফারেন্সের মাধ্যমে কিন্তু জোসেফ কনরেড যে তিনি ডিক্লেয়ার করছেন যে এই উপন্যাসটার প্রধান আলোচনার বিষয়ই হবে ইম্পেরিয়ালিজম, এবং তিনি সেইটাকেই ফুটিয়ে তুলেছেন এবং বলেছেন যে ইংল্যান্ডও একসময় হার্ট অফ ডার্কনেস ছিল, গ্রেট ব্রিটেনও ছিল। কারণ গ্রেট ব্রিটেন রোমান সভ্যতার দ্বারা ব্রুটালি শাসিত হয়েছে, শোষিত হয়েছে। সো এই উপন্যাসের প্রথমে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি। ফার্স্ট, brutality of the imperialism, আর সেকেন্ড হচ্ছে imperialism হচ্ছে bitter experience of a nation, of a man, of a country, of the world. Next point guys, symbolic significance of the phrase white sepulchre. সেপালকার বলতে এখানে কবরকে বোঝানো হয়েছে, হোয়াইট সেপালকার বলতে সাদা কবর। এটা থেকে কি বোঝানো হচ্ছে দেখো, যে মার্লো যখন কোম্পানির এই একটা বোর্ডের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পাবে, তখন তাকে বেলজিয়ামের হেডকোয়ার্টার্সে ব্রাসেলসে যেতে হলো। কোম্পানির হেডকোয়ার্টার ব্রাসেলসে, সে ব্রাসেলসে যেতে হলো তাকে। যে দেখছে হেডকোয়ার্টারের যে রিসিপশনিস্টের যে রুমটা বা রিসিপশন যে রুম, সেই রুমটা হচ্ছে একবারে একটা সাদা কবরের মতো। এই সাদা কবরের মতো এটা আউটওয়ার্ড মিনিংটা কি, আউটওয়ার্ড মিনিংটা তিনি জোসেফ কনরেড কিন্তু এখানে সুন্দর দেখিয়েছে। বাট ইনওয়ার্ড বা সিম্বলিক মিনিং যেটা ইম্পিউরিটি, করাপশন, ব্রুটালিটি, ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সেটাকে দেখানো হয়েছে।
এটা তিনি পরবর্তীতে বুঝতে পেরেছেন যে এই বিষয়টা কেন এইভাবে রিফ্লেক্টেড হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ একটা বিষয় বলি, সেটা হলো এটা যে মানুষ কিন্তু একটা পারিপার্শ্বিক অবস্থাতে গেলে সেটার সিগনিফিকেন্সটা ফিল করতে পারে। তো এই অ্যাটমসফিয়ারটা জোসেফ কনরেডকে এটাই ফিল করিয়েছে যে এই হোয়াইট সেপালকারের দ্বারা আসলে ইম্পেরিয়ালিজমের ব্রুটালিটি, ইম্পিউরিটি, করাপশন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ এমন কোনো খারাপ কাজ নেই যে কাজটা ইম্পেরিয়ালিস্টরা করতে পারে না, সেইটাকে কিন্তু মূলত রিফ্লেক্ট করা হয়েছে এই হোয়াইট সেপালকার এই ফ্রেজটা দ্বারা। ঠিক আছে, তো গাইস এই ডেসক্রিপশন গুলো তোমরা নোটে আরো ভালো পাবে। যদি নোটটা কালেক্ট করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, সেখান থেকে কালেক্ট করতে পারো। যদি কালেক্ট করতে না চাও দেয়ার ইজ নো প্রবলেম, তবে তোমাদের সুবিধার্থেই বলছি এবং এটা মনে কিছু নিবে না যে এই কথাটা কেন বারবার বলছি আর কি। কারণ তুমি কালেক্ট করতে চাইলে কালেক্ট করবে, আর না হলে তোমার যদি ক্যাপাসিটি থাকে এই ডেসক্রিপশন গুলো তুমি নিজে ট্রান্সলেট করে লিখে দিতে পারবে, তাহলে তো অনেক ভালো। তাহলে তো নোটের দরকার নেই, খালি শোনো আর ট্রান্সলেট করে গিয়ে লিখে দাও। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তবে নোটের মধ্যে একটা জিনিস এক্সট্রা আউটপুট থাকে যে কিছু কোটেশন তুমি সেখানে পাবে, সে বিষয়টা দিয়ে কিন্তু তোমাকে একটু দৃষ্টি দেওয়া দরকার আছে, কারণ কোটেশন দিলে একটু বেশি মার্কস পাওয়া যায়। এখন প্রশ্ন করতে পারো স্যার কোটেশন তাহলে বলে দিচ্ছেন না কেন? অ্যাকচুয়ালি এটাতে ভিডিও লেন্থ লম্বা হয়ে যায় এবং এই প্রিপারেশনটা নেওয়াটাও আমার জন্য কঠিন। কোটেশন গুলো মুখস্থ করে বলা এটা খুব কঠিন হয় আর কি। যাই হোক, হাউএভার কামিং টু দ্য থার্ড পয়েন্ট, ইম্পেরিয়ালিজম ইজ দ্য সিম্বল অফ পারজার, PRJURE। এই পারজার শব্দের অর্থ হচ্ছে মিথ্যা শপথ। মিথ্যা শপথের প্রতীক হচ্ছে ইম্পেরিয়ালিজম। কিভাবে এটা জোসেফ কনরেড দেখিয়েছে দেখো, যে ইম্পেরিয়ালিজমের মোটোটা কি সারা পৃথিবীতে। ইম্পেরিয়ালিজমের মোটোটা হচ্ছে, যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশরা এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে, ব্যবসা করেই গেছে। ঠিক আছে, আমেরিকাতে গেছিল সভ্যতা ছড়াতে, সভ্যতা সৃষ্টি করতে। আফ্রিকাতে তারা তিনটা মোটো নিয়ে গিয়েছিল, লাইট অফ এডুকেশন, লাইট অফ রিলিজন এবং হেলথ কনস্ট্রাকশনের জন্য তারা আফ্রিকাতে গিয়েছিল। তাহলে আফ্রিকার বন্য মানুষদেরকে তারা সভ্য করার জন্য, শিক্ষিত করার জন্য, এবং তারা যে বিভিন্ন রোগ জীবাণুতে তাদের মৃত্যু হয় সে মৃত্যু থেকে বাঁচানোর জন্য, তার মানে তারা লাইট অফ এডুকেশন, লাইট অফ রিলিজন, লাইট অফ মেডিসিন, চিকিৎসা ব্যবস্থায় তিনটা ইমপ্রুভ করার জন্যই তারা গিয়েছিল। কিন্তু গিয়ে কি করছে? গিয়ে শুরু করে দিয়েছে বিজনেস। এবং এখানে কোন বিজনেসটাকে দেখানো হয়েছে দেখো, যেখানে পরতে পরতে জীবনের রিস্ক, আইভরি কালেক্টেড বিজনেস, মানে হাতির দাঁত সংগ্রহ করা। একটা হাতিকে মারা কি চারটিখানি কথা? বলো তুমি, একটা মানুষ হাতিকে মারবে, মেরে তার দাঁত নিয়ে আসবে, দিস ইজ টু মাচ ডিফিকাল্ট। বাট এটাই করেছে তারা, এই বেলজিয়াম কোম্পানি, এবং এর জন্য তারা কি নিষ্ঠুরতার সমস্ত সীমানা ক্রস করে মানুষদেরকে নিয়ে এই আইভরি কালেক্ট করে নিয়েছে। তাহলে এই যে ইম্পেরিয়ালিজমকে কিন্তু জোসেফ কনরেড কিভাবে দেখালো এখানে? পারজার হিসাবে, যারা হচ্ছে ভণ্ড, মিথ্যা মিথ্যা শপথ করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে কি দেখালো? যে রোমান ইম্পেরিয়ালিজম, অর্থাৎ ইম্পেরিয়ালিজমের সিলসিলা আজকের বিষয় না। যারা একটু ক্ষমতাশীল জাতি তারা দুর্বলদের উপরে অত্যাচার করেছে। এরপরে কি দেখালো? যে ইম্পেরিয়ালিজমের মানে দ্বারা যে অর্থটা কামাই করা হয় সে অর্থটার মধ্যেও কিন্তু একটা এর ইম্পিউরিটি, এর করাপশন এবং এর ব্রুটালিটির কিন্তু নিদর্শন আছে, কারণ ওই রিসেপশন রুমটা। ফোর্থ পয়েন্ট গাইস, ক্যালাসনেস অফ দ্য হোয়াইট ম্যান টু দ্য নেটিভস। এখানে দেখো ক্যালাসনেস বলতে কি? নিষ্ঠুরতা। নেটিভসদের প্রতি খুব নিষ্ঠুর আচরণ করেছে। এখানে জোসেফ কনরেড কি করেছে? তিনটা স্টেশনের বর্ণনা দিয়েছে, ফার্স্ট স্টেশন, সেকেন্ড স্টেশন আর হচ্ছে সেন্ট্রাল স্টেশন। এখানে এই তিনটা স্টেশনের বর্ণনায় প্রথম স্টেশনে কি পাওয়া গেছে? যে নেটিভদেরকে এদেরকে চেন দিয়ে আটকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কালো মানুষদেরকে। এবং এখানে কি করা হয়েছে? একটা বালক মার্লোর কাছে এসে এমন ভাবে দাঁড়িয়েছিল ফার্স্ট স্টেশনে যে সেটাকে দেখেই তার মনের মধ্যে একটা ভয় যে ইম্পেরিয়ালিজম আসলে কি ক্যালাসনেস, মানুষদেরকে নিষ্ঠুরভাবে মারা হচ্ছে। এবার তারপরে তুমি যখন সেন্ট্রাল স্টেশনে আসছো, সেই স্টেশনের বর্ণনা, এভরিথিং, প্রত্যেকটা জায়গাতে যে ইম্পেরিয়ালিজমের ব্রুটালিটিটা দেখানো হয়েছে। এবং এই যে মিস্টার কুটোস কিন্তু এই আইভরি কালেকশনের জন্য আইডিয়াল একটা পার্সনে পরিণত হয়েছে এবং এর উপরে সবাই ঈর্ষান্বিত। এখানে যে ম্যানেজার কিন্তু ঈর্ষান্বিত খুবই কুটোসের উপরে, সেন্ট্রাল স্টেশনের যে ম্যানেজার, সে বিষয়টা। এখানে অ্যাকচুয়ালি যেটা দেখানো হয়েছে যে হোয়াইট ম্যানরা
এই আইভরি কালেকশনের জন্য মিথ্যা তীর্থযাত্রার নামে আসলে আইভরির এই জায়গাগুলো দেখে আসে, এক্সপেডিশনের নামে এই যে পিলগ্রিমেজ, এই শব্দগুলো এগুলো সব ভণ্ডামি, অর্থাৎ শুধু নিষ্ঠুরতা। তারা হচ্ছে করাপ্টেড, টাকার জন্য তারা এমন কিছু করতে পারে না, এরকম কোনো বিষয় নেই, তারা সব কিছু করতে পারে। দে ক্যান ডু এভরিথিং হোয়াট এভার দে উইশ। আইভরি কালেক্ট করার জন্য তারা সব কিছু কিন্তু করতে পারে। নেক্সট পয়েন্ট গাইস, ইম্পেরিয়ালিজম ইজ এ জায়ান্ট মানে কি, দানব। কিভাবে প্রমাণ হয়েছে দেখো, এখানে তিনটা স্টেশনের বর্ণনার কথা বলা হয়েছে, প্রাইমারি স্টেশন, সেন্ট্রাল স্টেশন আর ইনার স্টেশন। ঠিক আছে, তো প্রাইমারি স্টেশন থেকে মার্লো আসলো হচ্ছে সেন্ট্রাল স্টেশনে। এখানে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় ইনার স্টেশনে যাওয়ার জন্য। আর ইনার স্টেশনের যাত্রাকালীন সময়ে মার্লোর সাথে কিন্তু ক্যানিবালস ক্রু যারা ছিল, এবং সেন্ট্রাল স্টেশনের যে ম্যানেজার সেও তার সঙ্গী ছিল, ক্যানিবালস ক্রু ছিল। তো এই ক্যানিবালসরা কি মাংস খায়, তো এদের জন্য কি মাংস নেওয়া হয়েছিল, গোশত নেওয়া হয়েছিল খাওয়ার জন্য। তো এই গোশতটা কি হয়ে গিয়েছিল, পচে গিয়েছিল। তো পচে যাওয়ার ফলে কি হয়েছে, এই হোয়াইট ম্যানরা এই রোটেড মিটের গন্ধ এটা সহ্য করতে পারছে না, তখন এই গোশতগুলো পানিতে ফেলে দিয়েছে, যে এইগুলো রাখা যাবে না স্টিম বোর্ডে, তো ফেলে দিয়েছে। দেখো ক্যানিবালসরা কিন্তু গোশত খায়, কিন্তু এরা চাইলেই ক্যানিবালসরা এই হোয়াইট ম্যানদেরকে আক্রমণ করে তাদেরকে কিন্তু চাবিয়ে খেতে পারে। কিন্তু গোশত ফেলে দেওয়ার পরেও এই ক্যানিবালসরা কিন্তু হোয়াইট ম্যানদেরকে কিছু বলছে না, বরং তাদের আনুগত্য শিকার। ক্যানিবালসরা যে হোয়াইট ম্যানদের প্রতি এতটা হাম্বল, আনুগত্য সম্পন্ন, সেই বিষয়টা কিন্তু ইম্পেরিয়ালিজমকে জায়ান্ট প্রমাণিত করে। কিভাবে দেখো, যখন ইনার স্টেশনে পৌঁছাবে তার একটু আগেই কিন্তু এই ক্যানিবালসরা এই যে দাঙ্গাটা হয়েছিল, একটা মারামারি হয়েছিল, এবং এই মারামারিতে কিন্তু ক্যানিবালসরা বলছিল যে এই যে কালো যারা লোক আছে আফ্রিকান, এই পিগ, এদেরকে ধরে আমাদেরকে দেন, আমরা চাবাই খাই। এটা মার্লোর কাছে খুব অদ্ভুত লেগেছে, যে কারণ এদেরকে এরা চাবিয়ে খেতে পারবে, এরা কিন্তু অনায়াসে হোয়াইট ম্যানদেরকে চাবিয়ে খেতে পারে, কিন্তু তারা আক্রমণ করছে না, বরং তাদের গোশত ফেলে দেওয়া হয়েছে, তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে, তারা অনাহারে থেকে এইভাবেই হোয়াইট ম্যানদের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। হোয়াট এ জায়ান্ট ফিগার ইজ ইম্পেরিয়ালিজম, এতটাই জায়ান্ট ফিগার হচ্ছে ইম্পেরিয়ালিজম। সেটা কিন্তু মার্লো সেটা কিন্তু জোসেফ কনরেড তার এই অটোবায়োগ্রাফিক্যাল যে একটা নভেল, এটা অটোবায়োগ্রাফিক্যাল বলছে এই কারণ এটা তার এক্সপেরিয়েন্স থেকে লেখা হয়েছে, এই নভেলে দেখিয়েছে। এরপরে নেক্সট পয়েন্ট গাইজ, যেটা হচ্ছে ফিউটিলিটি অফ ইম্পেরিয়ালিজম। ওয়ান্স এগেন মিস্টার কুটোস এই আফ্রিকাতে এসে কি করেনি, এদিকে ইংল্যান্ডে কি করেছে জানো, ইংল্যান্ডে হচ্ছে তার আছে ফিয়ান্সি আছে, তার বাগদত্তা আছে, এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, সে বাগদত্তা তার জন্য ওখানে অপেক্ষা করছে। বাট এই আফ্রিকাতে এসে এখানে কিন্তু একটা মিস্ট্রেস রেখে দিয়েছে, মানে লাস্ট, ফুর্তি ফার্তা। এখানে লাস্ট শব্দের অর্থ দ্বারা কুটোসের ডিফারেন্ট কাইন্ড অফ লাস্টকে বোঝানো হয়েছে। ডিফারেন্ট কাইন্ড অফ লাস্ট মিন্স বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের লোভ লালসা, সেটাকে দেখানো হয়েছে। তার মধ্যে একটা মিস্ট্রেস রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রুটালিটি। কুটোস কি করেছে জানো, যে আফ্রিকাতে এসে আফ্রিকার যে গ্রামগুলোকে তছনছ করে দিয়েছে, এবং এই তছনছ করার জন্য কি ডিভাইড অ্যান্ড রুল প্লে করেছে। একটা গ্রামকে আক্রমণ করার জন্য আগে যে গ্রামটাকে জয় করছে ওদেরকে ঘাত করেছে, করে ওই গ্রামটাকে আক্রমণ করেছে, মানুষকে বশ্যতা স্বীকার করিয়ে তাদেরকে দিয়ে এই রিস্কি কাজ আইভরি কালেক্ট করে নিয়েছে। এমন এই নিকৃষ্ট অত্যাচার করেছে, এমন কোনো অত্যাচার নেই যে কুটোস সেটা করেনি। বাট লাস্টলি যখন সে মৃতপ্রায় অসুস্থ হয়ে যায়, তখন তার মধ্যে একটু মনুষ্যত্বের, বিবেকের উন্মোচন ঘটে। আর সেই সময়ে সে মনে করে যে আমি নেটিভদের কাছেই থেকে যাব, আমি আর ফিরে যাব না। যার কারণে সে মিথ্যা একটা প্রচার চালিয়েছিল, একটা রুমার চালিয়েছিল, সেটা হলো যে কুটোসের মৃত্যু হয়েছে বা সে খুব অসুস্থ, এ ধরনের আর কি। যাই হোক, লাস্টলি যেটা হলো গাইস, সেটা হলো যে কুটোস কে নিয়ে গেল মার্লো, আসলে এসেছিল কুটোসকে নিয়ে যাওয়ার জন্য। এখানে ইম্পেরিয়ালিজমের পয়েন্টটা দেখো, ফিউটিলিটি কোথায়। কুটোস যখন প্রচুর পরিমাণে আইভরি কালেক্ট করতো তখন সে খুব সমাদৃত ছিল, আর যখনই তার কালেক্টিং পাওয়ার কমে গেল তখন তাকে ইনার স্টেশন থেকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিল বেলজিয়ামের এই কোম্পানিটা। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই উপন্যাসের যে সেন্ট্রাল ক্যারেক্টার মিস্টার মার্লো, তাকে পাঠানো হয়েছিল
এই যে বিষয়গুলো আর কি, এই বিষয়টা হচ্ছে এবং কুর্ডস্কি শেষ পর্যন্ত মারা যাওয়ার সময় কি বলে, হোরর হোরর হোরর, এর সিগনিফিকেন্স যেটা সেটা হচ্ছে যে দুনিয়াতে যা করছি এ তো সবই উল্টা পাল্টা, জাহান্নাম সে দেখতে পাচ্ছে। মানে দুনিয়াতেও সে আতঙ্কিত কাজ করেছে এবং মরে যাওয়ার পরে সে ওই যে দুনিয়াতে রেজারেকশন, পুনরুত্থানের সময় বা কবরের জিন্দগিতে যে জাহান্নামের বিষয়টা সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ইম্পেরিয়ালিজমের আরেকটা পয়েন্ট তোমাদেরকে আমি জানাতে চাই, এটা লাস্ট পয়েন্ট হবে। সেই পয়েন্টটা হচ্ছে এই যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য ডোমিনেটর ফর দ্য নেটিভস অ্যান্ড দ্য অফিসিয়ালস অফ দ্য ইম্পেরিয়ালিজম। দ্যাট মিনস ইম্পেরিয়ালিজমটা হচ্ছে নেটিভদের জন্যও ডোমিনেটর এবং ইম্পেরিয়ালিজমটা হচ্ছে এই অফিসিয়ালসদের জন্যও ডোমিনেটর। দেখো আমাদের দেশে মানুষ পাবলিক জব খুঁজে কেন, সরকারি চাকরির পিছনে কারণ জানো, কারণ হচ্ছে মেন্টাল প্রেশারটা থাকে না। প্রাইভেট জবে অনেক স্যালারি দেওয়া হলেও সেখানে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার থাকে। দেখো ব্যাংকে একই পোস্টে চাকরি নিচ্ছে সিনিয়র অফিসার আর ওখানে এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা প্রমোশনের অফিসার। সরকারি ব্যাংকগুলোতে স্যালারি দেওয়া হচ্ছে স্টার্টিং এ 32 আর 35,000, আর ওরা প্রবেশন পিরিয়ডে 60,000 দিচ্ছে, পরে 80,000 90,000। তাহলে ডিফারেন্সটা কোথায় দাঁড়াচ্ছে? মেন্টাল প্রেশার আছে সেখানে। তো অনুরূপভাবে এই ইম্পেরিয়ালিজম কি করেছে, এতটাই মেন্টাল প্রেশার ক্রিয়েট করেছে এই অফিসিয়ালসদের উপরে, যারা মাঝে মধ্যে আত্মহত্যা করে, মেন্টাল প্রেশার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এবং মার্লোকে কিন্তু যে স্টিম বোর্ডের ক্যাপ্টেন করে পাঠানো হয়েছিল, সেই স্টিম বোর্ডের যে ক্যাপ্টেন এ কিন্তু একটা স্থানীয় দাঙ্গাতে মারা গিয়েছে। এবং মার্লো যখন কঙ্গোতে যায় সেই সময় শুনতে পায় যে একজন হোয়াইট ম্যান তার মেন্টাল প্রেশার সহ্য করতে না পেরে সে সুইসাইড করেছে। আই থিঙ্ক এইভাবে লিখলে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো শেষে একটা কথা বলি গাইজ, যে তুমি যদি এই লেকচারগুলো থেকে এতটুকু উপকৃত নিজেকে ফিল করো যে আমি কিছুটা উপকৃত হচ্ছি, তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে এটা অবশ্যই শেয়ার করবে, সেও যেন তোমার মতো উপকৃত হতে পারে। আর এটাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের সর্ব উৎকৃষ্ট রাস্তা। আর দ্বিতীয় নাম্বার ব্যাপার হচ্ছে, ভালো লাগলে লাইক দিবে, খারাপ লাগলে ডিসলাইক দিবে, আর অবশ্যই কমেন্ট করবে যে তোমার কাছে কেমন লেগেছে। কারণ লেকচারগুলো আমরা দিচ্ছি, সেই লেকচারে যদি কমেন্ট আসে না তাহলে ভালো লাগে, যদি নেগেটিভ কমেন্ট আসে তাহলে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমরা অ্যানালাইসিস করি, আর পজিটিভ কমেন্ট আসলে মনে হয় তো ঠিকই আছে, ভালো, এই কাজটা আমরা করছি, দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক জব। এই বিষয়গুলো এটা মাথায় রাখবে, ঠিক আছে? নো মোর টুডে, হ্যাভ এ গুড ডে।